আসসালামু আলাইকুম। আরব লীগের ঘোষণায় তোলপাড় বিশ্বে অবসান হতে চলেছে হামাস যুগের, প্রতিষ্ঠা হতে পারে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। ফ্রান্স ব্রিটেনের পর এবার কানাডাও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণা। চীনা উৎক্ষেপণ কেন্দ্রের মাধ্যমে রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের। অস্ট্রেলিয়া ব্যর্থ হল তাদের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ফ্রান্স ও ব্রিটেনের পর এবার কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে বুধবার সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। মার্ক কার্নে বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। মার্ক কার্নে বলেন, আমাদের চোখের সামনে ফিলিস্তিন নামক একটি ভূখণ্ড মুছে যাচ্ছে। এটা হতে পারে না। পশ্চিম তীরে ক্রমাগত ইসরায়েলের আগ্রাসন, বর্তমান গাজা পরিস্থিতি এবং 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের ঘটনা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে। কার্নে বলেন, আগামী বছর ফিলিস্তিনে সাধারণ নির্বাচন হবে এবং সেখানে হামাস অংশগ্রহণ করতে পারবে না। কার্নে বলেন, আমরা চাই ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থাকবে। এটা কানাডার দীর্ঘদিনের নীতি এবং আমরা আগামী সেপ্টেম্বরে এটার স্বীকৃতি দেব। মঙ্গলবার কানাডার সাবেক 200 রাষ্ট্রদূত সহ অনেক কূটনীতিক প্রধানমন্ত্রী মার্ক কার্নের কাছে লিখিত চিঠির মাধ্যমে আবেদন জানান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার। এর আগে 24 জুলাই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এরপর গত মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই ঘোষণা দেন। বুধবার কানাডার ঘোষণার মাধ্যমে G7 সংস্থার 3টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। বিশ্বে 193টি দেশের মধ্যে এই পর্যন্ত 147টি দেশ একই স্বীকৃতি দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেবে ততক্ষণ পর্যন্ত এসবের তেমন কোনো মূল্য নেই। তবে এর ফলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর চাপ বৃদ্ধি পাবে। বিশ্বের সব দেশ যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বৃদ্ধি পাবে। এদিকে গাজায় বুধবারও ইসরায়েল ঠান্ডা মাথায় হত্যা করেছে কমপক্ষে 72 জন ফিলিস্তিনি, যারা বিভিন্ন ত্রাণবাহী ট্রাকের কাছে যাচ্ছিল খাবার আনার জন্য। এর মধ্যে 51 জনকে হত্যা করা হয়েছে জিকিমের কাছে। হামাস ও ফিলিস্তিন বিষয়ে মঙ্গলবার নিউ ইয়র্কে আরব লীগের ঘোষণায় বিস্মিত বিশ্বের কূটনৈতিক অঙ্গন। আরব লীগের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে ভূমিধস পরিবর্তন আনতে পারে বলে মনে করেন অনেকে। একই সাথে অবসান হতে পারে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং প্রতিষ্ঠা হতে পারে যুগ যুগ ধরে প্রত্যাশিত একটি সত্যিকার ফিলিস্তিন রাষ্ট্র। আর এর ফলে অবসান ঘটতে পারে হামাস যুগের। মঙ্গলবার জাতিসংঘে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আরব লীগের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন শেষে আরব লীগের 22টি দেশ একটি ঘোষণায় স্বাক্ষর করে। এই ঘোষণায় আরও স্বাক্ষর করে ইউরোপিয়ান এবং আরব লীগের বাইরে থাকা 22টি দেশ। মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে প্রকাশ করা হয় আরব লীগের এই ঘোষণা। এরপর তোলপাড় শুরু হয় এই ঘোষণা নিয়ে। ঘোষণায় সমগ্র আরব লীগ প্রথমবারের মতো নিন্দা জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার। একই সাথে বলা হয়েছে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজায় তাদের শাসন চলবে না। ঘোষণায় বলা হয়েছে গাজা সহ গোটা ফিলিস্তিনের শাসন কার্য পরিচালনা, আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা সহ যাবতীয় দায়িত্ব পালন করবে ফিলিস্তিন কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবন্ধের লক্ষ্যে হামাসকে অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে। তাদের এই অস্ত্র সমর্পণ পর্যবেক্ষণ করবে আন্তর্জাতিক সম্প্রদায়। আর গাজায় তাদের কোনো শাসন কার্য পরিচালনা চলবে না। একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা আরব লীগের এই সিদ্ধান্তের লক্ষ্য বলে উল্লেখ করা হয়েছে মঙ্গলবারের ঘোষণায়। প্রস্তাবে জাতিসংঘের অধীনে ফিলিস্তিনে একটি সাময়িক আন্তর্জাতিক মিশন পরিচালনার কথা বলা হয়েছে। আরব লীগের এই ঘোষণা বিষয়ে হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ঘোষণা করা হয়নি। তবে লেবাননের হিজবুল্লাহর প্রত্যাখ্যান করেছে এই ঘোষণা। অনেক বিশ্লেষকের মতে এই ঘোষণা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাওয়া শতভাগ পূর্ণ করেছে। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর প্রথম বাইডেন প্রশাসন যে স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব তৈরি করে তাতে বলা হয়েছিল হামাসকে সম্পূর্ণরূপে অস্ত্র সমর্পণ করতে হবে। গাজায় তারা শাসন কার্য পরিচালনা করতে পারবে না এবং গোটা ফিলিস্তিন থাকবে পশ্চিম তীর কেন্দ্রিক মাহমুদ আব্বাস সরকারের অধীনে। তবে হামাস তখন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্রের প্রথম দিকের সেই প্রস্তাব এবং মঙ্গলবারের
আরব লীগের ঘোষণায় একটি মৌলিক পার্থক্য আছে। সেটি হলো যুক্তরাষ্ট্রের প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল না। আরব লীগের প্রস্তাবে হামাসকে বিলুপ্ত করার পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। অপরদিকে ইসরায়েলের নেতানিয়াহু সরকারও দীর্ঘদিন ধরে দাবি করে আসছে গাজায় হামাস বলতে কিছু থাকবে না। যতদিন হামাস নির্মূল না হবে ততদিন তারা যুদ্ধ বন্ধ করবে না। সেদিক থেকে হামাস বিলুপ্ত করা বিষয়ে ইসরায়েল এবং আরব লীগের চাবার মিল রয়েছে। লেবাননের হিজবুল্লাহকে ধ্বংস, হামাসের সব শীর্ষ নেতাকে হত্যা এবং গাজাকে মাটির সাথে মিশিয়ে দেবার কারণে গাজায় বস্তুত হামাসের অস্তিত্ব এমনিতেই এখন বিলুপ্তির পথে। এই অবস্থায় হামাস একবার পরিকল্পনা নিয়েছিল গাজাকে মাহমুদ আব্বাসের হাতে তুলে দিয়ে তারা আত্মগোপনে চলে যাবে দীর্ঘ সময়ের জন্য এবং নতুন করে প্রস্তুতি গ্রহণ করবে। তবে গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল নতুন উদ্যমে গাজায় গণহত্যা শুরুর পর হামাসের সেই আশাও বিলীন হয়ে যায়, কারণ গোটা গাজা এখন মূলত মানুষের বসবাসের সম্পূর্ণ অযোগ্য। এই অবস্থায় আরব লীগের এই প্রস্তাব হয়তো হামাসের ভিন্ন পরিচয়ে টিকে থাকার শেষ উপায় হতে পারে। তাছাড়া কাতার সহ আরবদের সহায়তা ছাড়া হামাসের পক্ষেও টিকে থাকা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে হামাস সশস্ত্র পথ পরিত্যাগ করে ইসরায়েল মেনে নিলে ভবিষ্যতে ফিলিস্তিনের স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের একটা সুযোগ হয়তো হতে পারে, ভিন্ন নামে ভিন্ন পরিচয়ে। 1948 সালে ফিলিস্তিনিদের উৎখাত করে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স মিলে প্রতিষ্ঠা করে ইসরায়েল রাষ্ট্র। সেই থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনিদের ভূমি দখল করে সারা বিশ্ব থেকে ইহুদিদের এনে বসতি স্থাপন করে চলছে এবং ক্রমে সংকুচিত হচ্ছে ফিলিস্তিনিদের এলাকা। বর্তমানে ফিলিস্তিন নামক যে রাষ্ট্রের কথা শোনা যায় তা হল পশ্চিম তীর। পশ্চিম তীরও 1967 সাল থেকে ইসরায়েলের দখলে এবং সেখানে তারা এই পর্যন্ত 7 লাখের বেশি ইহুদিদের বসতি স্থাপন করেছে। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের এই অত্যাচারের কারণে শেখ আহমেদ ইয়াসিনের নেতৃত্বে 1987 সালে প্রতিষ্ঠিত হয় হামাস। তারা ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না এবং যুদ্ধের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। দ্রুত ফিলিস্তিনে তারা জনপ্রিয় হয়ে ওঠে এবং 2006 সালের নির্বাচনে জয়ী হয়। কিন্তু মাহমুদ আব্বাসের সরকার তাদের হাতে ক্ষমতা ছাড়তে অস্বীকার করে। আন্তর্জাতিক সম্প্রদায়ও হামাসকে সন্ত্রাসী আখ্যায়িত করে তাদের ক্ষমতা গ্রহণের বিরোধিতা করে। এরপর 2007 সালে হামাস যুদ্ধের মাধ্যমে গাজা দখল করে সেখানে তাদের শাসন প্রতিষ্ঠা করে। এরপর থেকে ইসরায়েল গোটা গাজা অবরুদ্ধ করে রাখে এবং বারবার হামলা চালায় হামাসের বিরুদ্ধে। সর্বশেষ 2023 সালের 7 অক্টোবরে হামাস অভিযান চালায় ইসরায়েলের অভ্যন্তরে। এর জবাবে ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে অংশ নেয় ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি আর্মি। যুদ্ধে ইসরায়েল হিজবুল্লাহ ও হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করায় এবং সর্বশেষ আরব লীগের ঘোষণার মাধ্যমে অবসান হতে চলেছে হামাস যুগের। তবে আরব লীগের ঘোষণার বিরুদ্ধেও সমালোচনা চলছে বিভিন্ন মহল থেকে। অনেকের মতে তারা যেভাবে হামাসের বিরুদ্ধে এক হয়ে এভাবে যদি ইসরায়েলের বিরুদ্ধে এক হতো তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা বন্ধে বাধ্য হতো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ নিতেও বাধ্য হতো। কিন্তু তারা সেটা না করে বস্তুত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করে তাদের চাওয়া পূরণের মাধ্যমেই ফিলিস্তিন সমস্যার সমাধানের পথ বেছে নিল। চীনা উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তান একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বুধবার। এর নাম সুপারকো। বন্যা নিয়ন্ত্রণ, খরা, ভূমিধস, হিমবাহ, ভূমিকম্প বিপর্যয় মোকাবেলা সহ বহুবিধ কাজে এই স্যাটেলাইট ব্যবহার করতে পারবে পাকিস্তান। এছাড়া কৃষি পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা, অবকাঠামো, ম্যাপিং এবং পরিবহন নেটওয়ার্ক সহ আরও অনেক কাজে ব্যবহার করা হবে এই স্যাটেলাইট। পরিবেশগত পরিবর্তন, চীন পাকিস্তান ইকোনমিক করিডোর পর্যবেক্ষণেও ব্যবহার করা হবে এই স্যাটেলাইট। নতুন এই সুপারকো স্যাটেলাইটকে পাকিস্তানের জন্য নতুন একটি মাইল ফলক হিসেবে আখ্যায়িত করা হয়েছে দেশটির পক্ষ থেকে। পাকিস্তানের মহাকাশ গবেষণার উন্নতির নিদর্শন সুপারকো স্যাটেলাইট। এদিকে বুধবার অস্ট্রেলিয়া তাদের প্রথম নির্মিত স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে। নর্থ কুইন্সল্যান্ডে নির্মিত নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণের 14 সেকেন্ডের মধ্যে মাটিতে আছড়ে পড়ে। গিলিমোর স্পেস টেকনোলজি জড়িত ছিল স্যাটেলাইটটি উৎক্ষেপণের ক্ষেত্রে। সংস্থাটি জানিয়েছে 6 থেকে 8 মাসের মধ্যে তারা পুনরায় স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।